আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জ সেন্টেন্স। সেন্টেন্সকে চেঞ্জ করা। সেন্টেন্সকে মূলত দুইভাবে চেঞ্জ করা যায়। একভাবে চেঞ্জ হচ্ছে এরকম, সেন্টেন্স পরিবর্তন করার সাথে সাথে মূল সেন্টেন্সের অর্থটাও পরিবর্তন হয়ে যায়। এই ধরনের সেন্টেন্স পরিবর্তনকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। পরীক্ষায় কনভার্সন অফ সেন্টেন্স আসে না। তো আরেক ধরনের যে সেন্টেন্স পরিবর্তন হয় সেটা হচ্ছে আমরা সেন্টেন্স যখন পরিবর্তন করব তখন আমরা অর্থটা পরিবর্তন না করে হুবহু রেখে দিই। অর্থাৎ অর্থ পরিবর্তন না করে শুধু সেন্টেন্স পরিবর্তন করা। সেন্টেন্সের এই ধরনের পরিবর্তনকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। পরীক্ষায় মূলত আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার মানে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভয়েস পরিবর্তন আসে, ডিগ্রি পরিবর্তন আসে, সেন্টেন্স পরিবর্তন আসে। তো সেন্টেন্স আবার দুই দৃষ্টিকোণ থেকে বাক্য হয়েছে। এক হচ্ছে অর্থের দিক দিয়ে 5 প্রকার। যদিও 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই 5 প্রকার সেন্টেন্সের 2 প্রকার সেন্টেন্সের পরিবর্তন ট্রান্সফরমেশনে আসে না, যেমন ইম্পারেটিভ, অবজেক্টিভ। তবে ইম্পারেটিভ আসে খুব কম, সহজে দেখা যায় না। বেশিরভাগ আসে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি। আবার এই সেন্টেন্সগুলোকে হ্যাঁ বোধক না বোধক ওদিক দিয়ে 2 ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। যদি হ্যাঁ বোধক হয় বাক্যটা তখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়, যদি না বোধক হয় বাক্যটা তখন নেগেটিভ সেন্টেন্স বলা হয়। আবার সেন্টেন্সকে অন্য দৃষ্টিকোণ থেকে অর্থাৎ গঠনের দিক থেকে আরো 3 ভাগে ভাগ করা হয়েছে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এই সমস্ত সেন্টেন্সের পরিবর্তনগুলো খুব বেশি আসে। শুধু তাই নয়, এগুলোকে অনেক স্টুডেন্ট ভয় পায়, একটু কঠিন মনে করে। আসলে অন্যান্য সেন্টেন্স পরিবর্তনের চাইতে এই সেন্টেন্সের পরিবর্তনগুলো একটুখানি কঠিন হয়। তারপরে বইয়ের কিছু নাই, ইনশাআল্লাহ আমি এগুলো নিয়ে, এই সমস্ত সেন্টেন্সের পরিবর্তনগুলো নিয়ে খুব সহজে যাতে পরিবর্তন করা যায় সেরকম একটা ভিডিও বানাবো। আপনারা আমার চ্যানেলের সাথে যদি কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে, আর যখনই পৌঁছাবে তখনই দেখে শিখে নিতে পারবেন। তবে আজকের ভিডিওতে আমি ভয়েস পরিবর্তন করাবো না, ডিগ্রি পরিবর্তন করাবো না, বা সেন্টেন্সের অন্যান্য পরিবর্তনগুলো করাবো না। এতগুলো পরিবর্তন করাতে চাইলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। শুধু আমি পরিবর্তন শিখাবো, অ্যাফার্মেটিভকে কিভাবে নেগেটিভ করা যায়, আবার নেগেটিভকে কিভাবে অ্যাফার্মেটিভ করা যায়। তাহলে আমার মূল ক্লাসটা আমি শুরু করি। তাহলে আমরা শিখি কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়, আবার নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করা যায়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিরকম হলে বা কি কি থাকলে অ্যাফার্মেটিভে, নেগেটিভে কি হবে বা নেগেটিভ সেন্টেন্স কিভাবে করা যাবে সেটা শেখানোর আগে নেগেটিভ সেন্টেন্স কিভাবে হয়, নেগেটিভ সেন্টেন্স তৈরি করা সাধারণ নিয়মটা আমরা শিখে নিই। এই নিয়মটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিব। সাধারণ নিয়মটা, অর্থাৎ কিভাবে সাধারণত একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়, এই নিয়মটা যদি আমরা শিখতে পারি বা বুঝতে পারি তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা আমাদের জন্য খুব বেশি সহজ হবে। নেগেটিভ করা খুব সহজ। নেগেটিভ করার সাধারণ নিয়ম হচ্ছে একটা নট ব্যবহার করা আর একটা উপযুক্ত বিবরী শব্দ ইউজ করা। নট ব্যবহার করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে নটটা মূলত বসাতে হবে অক্সিলারি ভার্বের পরে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, আমরা যখন নেগেটিভ করব, নট যখন ইউজ করব, তাহলে নটটা তো বসাতে হবে অক্সিলারি ভার্বের পরে। তো অক্সিলারি ভার্ব তো ছিল না, তাহলে আমি অক্সিলারি ভার্ব কোত্থেকে আনবো বা কোনটা আনবো নাই বলে আমি জাস্ট অক্সিলারি ভার্ব ছাড়াই কি নট বসাবো? না, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটার পরে নট বসাতে হবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন অক্সিলারি ভার্ব এনে তারপরে নট বসাতে হবে। এখন কথা হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে আমি কোনগুলোকে আনবো, কোনগুলো ইউজ করব? অক্সিলারি ভার্ব না থাকলে যেগুলো ইউজ করতে হবে সেগুলো কি কি সেটা আমরা এভাবে শিখিনি। শুধু নেগেটিভের ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা
যে কোনো ক্ষেত্রে আমরা এরকম পরিস্থিতির শিকার হতে পারি, অর্থাৎ অক্সিলারি ভার্বের ব্যবহার আমাদেরকে করতে হতে পারে। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কোনগুলো ইউজ করব? শুধু নেগেটিভ নয়, যে কোনো ক্ষেত্রে বিষয়টা আমরা এভাবেই মনে রাখি। যদি অক্সিলারি ভার্ব না থাকে কিন্তু কাজ করার ক্ষেত্রে যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করব ডু, ডাজ, ডিড। অক্সিলারি ভার্ব হিসেবে এই তিনটা আমরা ইউজ করব, ডু, ডাজ, ডিড। আবার ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে কোনটি ইউজ করব, এটাও অনেকের প্রশ্ন। আমি সেটাও একটু ক্লিয়ার করে দিই। অক্সিলারি ভার্ব থাকে না মূলত দুইটি টেন্সে। যতগুলো টেন্স আছে, যেমন সচরাচর 12টি টেন্স আছে, 12টি টেন্সের মধ্যে দুটি টেন্সের মূল গঠনে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব থাকে, সেটা V1 প্রেজেন্ট ফর্ম হয়। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সও মূল ভার্ব থাকে, যেটা V2 হয়। অর্থাৎ এই দুটি টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। তো তার মানে এই দুটি টেন্সের জন্যই ইউজ করতে হবে আমাদেরকে ডু, ডাজ, ডিড। ওই যে আমি বলছিলাম অক্সিলারি ভার্ব না থাকলে ইউজ করতে হলে কোনগুলো ইউজ করব, ডু, ডাজ, ডিড। তাহলে অক্সিলারি ভার্ব থাকে না কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, যেখানে ভার্বটা হয় V1 হবে, না হয় V2 হবে। তো যদি ভার্বটা V1 হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব ডু অথবা ডাজ। যদি ভার্বটা V2 হয়, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করব ডিড। আবার V1 হলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে যে ডু, ডাজ ইউজ করতে হয়, সেখানে ডু দিব নাকি ডাজ দিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ V1 হলে যে আমরা ডু বা ডাজ ইউজ করি, এই ডু বা ডাজের মধ্যে ডু কখন, ডাজ কখন, এই বিষয়েও ক্লিয়ার ধারণা থাকা আমাদের উচিত। ডু বা ডাজের মধ্যে একটা পার্থক্য আছে, আমি একটু বলি, আপনারা একটু মনে রাখবেন সবাই। ডু এবং ডাজ, এখানে কোনটার সাথে অ্যাজ বাই এস যোগ আছে? অবশ্যই ডাজ। যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো শেষে অ্যাজ বাই এস থাকে, সেই অক্সিলারি ভার্বগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, এই 7টি অক্সিলারি ভার্বের শেষে কিন্তু অ্যাজ বাই এস আছে। তাহলে এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর নিয়ম অনুযায়ী সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয় সিঙ্গুলার সাবজেক্টের জন্য। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তখন ভার্বটা হবে প্লুরাল। এই নিয়মটা আপনারা মনে রাখবেন। তো ডাজ কখন ইউজ করব তাহলে? যদি তার সাবজেক্টটা সিঙ্গুলার হয়। ডু কখন ইউজ করব? যদি তার সাবজেক্টটা প্লুরাল হয়। আমরা এতক্ষণ ধরে অনেকগুলো বেসিক আলোচনা করছি। এখন আমাদের মূল কাজে আমরা ফিরে আসি, অর্থাৎ অ্যাফার্মেটিভকে কিভাবে নেগেটিভ করব। নেগেটিভ করার সাধারণ নিয়মটা আমি আরেকবার মনে করাই দিই। নট ইউজ করব আর উপযুক্ত বিবরী শব্দ আমরা ইউজ করব। তো অনেকগুলো শব্দের বিবরী শব্দ সবাইকে শিখতে হবে। আমি সবার সুবিধার্থে এই ভিডিওর শেষে কমন কিছু বিবরী শব্দ আমি দিয়ে দিব অর্থ সহ, সেগুলো দেখে সবাই শিখে নিতে পারেন। এখন দেখা যাক কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হয় প্র্যাকটিক্যালি। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে দেওয়া আছে। প্রথমে, জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়। এই যে সেন্টেন্সটা, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ করব। এখন নেগেটিভ করার সাধারণ নিয়মটা যেন কি, নট ব্যবহার করা। তার মানে এখানে একটা নট ব্যবহার করব। আর নট কোথায় ব্যবহার করতে হয়? অক্সিলারি ভার্বের পরে। তো এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব ছিল তো ওয়াজ, সুতরাং নেগেটিভ সেন্টেন্সে আমরা সেই অক্সিলারি ভার্বের পরে নটটা ইউজ করছি। যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকতো, আমরা অবশ্যই কোন টেন্সে আছে সেটা দেখে হয় ডু, ডাজ অথবা ডিড ইউজ করতাম। এখানে অক্সিলারি ভার্ব আছে বলেই সেটার পরে আমরা কি বসালাম? নট। তো সাধারণ নিয়মে নট ব্যবহার করতে হয়। আরেকটা জন্য কি বলছিলাম? বিবরী শব্দ ইউজ করা। তো এই সেন্টেন্সটার মধ্যে অনেস্ট যে শব্দটা আছে, অনেস্ট, সৎ, এর একটা বিবরী শব্দ আছে ডিসঅনেস্ট, অসৎ। আমরা অনেস্টের বিবরী শব্দটা ইউজ করলাম।
তাহলে দেখা যাক নেগেটিভ করার যে সাধারণ নিয়মটা আমি বলছিলাম সব মিল আছে কিনা। নট ব্যবহার করছি, অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট সেটাও ব্যবহার করলাম, তাহলে সবকিছু ঠিক আছে, তার মানে এটা নেগেটিভ হয়ে গেছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি ইজ অ্যাক্টিভ অ্যান্ড সিনসিয়ার। এই বাক্যটাতে অ্যান্ড এর আগে ও পরে দুটি কিন্তু শব্দ আছে। তো এই দুটি শব্দ আমি কেন আপনাদেরকে বললাম যে দুটি শব্দ আছে, এর মানে হচ্ছে প্রথম সেন্টেন্সে তো আমরা অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট দিয়েছিলাম, আর নেগেটিভ করার সাধারণ নিয়মে নট ব্যবহার করতে হবে আরেকটা বিপরীত শব্দ একটা ব্যবহার করতে বলছিলাম। আমি দ্বিতীয় সেন্টেন্সটাতে অ্যান্ড দ্বারা দুটো ওয়ার্ড যোগ করছি, আর সেটা উল্লেখ করে দেখিয়ে দেওয়ার মানে হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যান্ড দ্বারা দুটি শব্দ যুক্ত হয়, সেখানে কোনো একটা শব্দের বিপরীত শব্দ দিলেই হবে না, দিলে দুইটারই বিপরীত শব্দ দেওয়া লাগবে। অর্থাৎ অ্যান্ড এর আগেরটার বিপরীত শব্দ দিলে অ্যান্ড এর পরেরটারও বিপরীত শব্দ ইউজ করতে হবে, তার মানে দুইটা বিপরীত শব্দ এখানে ইউজ করতে হবে। তো দুটি বিপরীত শব্দ ইউজ করতে হবে কখন, যদি অ্যান্ড দ্বারা ওইরকম দুটি শব্দ যুক্ত হয়। যেমন এই সেন্টেন্সটাতে অ্যান্ড দ্বারা দুটি শব্দ ইউজ হয়েছে, যে দুটি শব্দেরই বিপরীত শব্দ ইউজ করা যায়। আমি নেগেটিভ করার সময় অ্যাক্টিভের বিপরীত শব্দ ইনঅ্যাক্টিভ লিখলাম, সিনসিয়ারের বিপরীত শব্দ ইনসিনসিয়ার লিখলাম। তার মানে এখানে এই সেন্টেন্সটিতে দুটি শব্দেরই বিপরীত শব্দ আমি ইউজ করছি, কিন্তু উপরের সেন্টেন্সটাতে একটা শব্দের বিপরীত শব্দ ইউজ করছি। সচরাচর একটা শব্দের বিপরীত শব্দ ইউজ করতে হয়। তো দুটি শব্দের বিপরীত শব্দ আমরা ইউজ করব কখন, যদি ওইরকম উপযুক্ত বিপরীত শব্দের উপযুক্ত দুটি শব্দ যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে, তখনই আমরা ওই দুটিরই বিপরীত শব্দ ইউজ করব। আর সাধারণ নিয়ম অনুযায়ী তো নেগেটিভে নট ইউজ করতে হয়, নট আমি ইউজ করলাম, অক্সিলারি ভার্ব ছিল সেটার পরে ইউজ করলাম। এরপরে আরেকটা এক্সাম্পল দেখা যাক, হি ওয়াকস ফাস্ট। এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কি ইউজ করতে হবে, অবশ্যই নট আর একটা বিপরীত শব্দ। নট ইউজ করার জন্য কি লাগে, অক্সিলারি ভার্ব লাগে। আপনারা একটু খেয়াল করেন, হি ওয়াকস ফাস্ট এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব না থাকলে যেন কি ইউজ করতে হয় আমি কিন্তু শিখিয়েছিলাম কিছুক্ষণ আগে, আমি বলছিলাম অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড ইউজ করতে হবে। ডু ডাজ কখন, ডিড কখন। ভার্বটা যদি বি1 হয় তখন ইউজ করতে হবে ডু ডাজ, আর ভার্বটা যদি বি2 হয় তখন ইউজ করতে হবে ডিড। এখানে যে ভার্বটা আছে ওয়াকস, এই ভার্বটা মূলত ভি1 এ আছে, প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। অবশ্যই আমরা বি1 হলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা কি ইউজ করব, ডাস ইউজ করব। যদি এটা বি2 হতো আমরা এখানে ডু ডাস ইউজ না করে অবশ্যই ডিড ইউজ করতাম। এখন ডু ডাস ইউজ করব কারণ এখানে ভার্বটা কি বি1। ডু ডাসের মধ্যে ডু কখন, ডাস কখন। ডু এবং ডাসের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে সবাইকে বলছি। ডাস এর শেষে অ্যাজ বাই এস আছে, যে সমস্ত ভার্বের শেষে অ্যাজ বাই এস থাকে সে ভার্বটা মূলত সিঙ্গুলার ভার্ব হয়, আর যে সমস্ত ভার্বের শেষে অ্যাজ বাই এস থাকে না এগুলো প্লুরাল ভার্ব হয়। তার মানে এখানে ডাস হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর ডু হচ্ছে প্লুরাল ভার্ব। তো সিঙ্গুলার ভার্ব ইউজ করব কখন, সাবজেক্ট সিঙ্গুলার হলে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি অর্থ সে, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। অবশ্যই সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার ভার্ব কোনটি, ডাস, এই জন্য আমরা এখানে ডাস ইউজ করলাম। যদি এটি প্লুরাল হতো অবশ্যই ডু ইউজ করতাম। একইভাবে আমরা আরেকটা সেন্টেন্স দেখি, হি ফরগট মি। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা নেগেটিভ করব। নেগেটিভ করার জন্য অবশ্যই নট ইউজ করতে হবে, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে নট বসানোর সময় অক্সিলারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে, ডু ডাস ডিড। এখানে যে ভার্বটা আছে ফরগট, এটা হচ্ছে মূলত বি2 ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফরগেট, ফরগেট, ফরগট, ফরগটেন। তো ফরগট যেহেতু বি2 সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব ডিড।
তাহলে কি দাঁড়াচ্ছে, হি ডিড নট। তারপরে ওই যে বিপরীত শব্দ দিতে বলছি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, এর বিপরীত শব্দ হচ্ছে রিমেম্বার, মনে রাখা। তো আমরা এখানে ফরগট এর বিপরীত শব্দ কি ইউজ করলাম, রিমেম্বার। নট ইউজ করলাম, বিপরীত শব্দ ইউজ করলাম, অবজেক্টিভ ছিল না, অবজেক্টিভ নিয়ে আসলাম, আমাদের নেগেটিভ হয়ে গেছে। আমি বোর্ডে আরেকটা সেন্টেন্স লিখছি, একটু খেয়াল করুন তো। এটাকে নেগেটিভ করতে হবে, তো নেগেটিভ করার জন্য অবশ্যই নট ইউজ করতে হয়। নট ইউজ করবো অবজেক্টিভ ভার্বের পরে, এখানে অবজেক্টিভ ভার্ব একটা আছে, এরপর আমি নট ইউজ করলাম। তো নেগেটিভ করার জন্য শুধু কি নট আর একটা বিপরীত শব্দ ইউজ করতে হয় না? এখানে কিন্তু কোন শব্দের বিপরীত শব্দ ইউজ করা যাবে না। হেলথেরও বিপরীত শব্দ নেই, ওয়েলথেরও বিপরীত শব্দ নেই। এখন বিপরীত শব্দ নেই বলে কি আমি না দিয়ে এভাবে হুবহু বসাই দিব? এভাবে যদি বসাই তাহলে আমার এখানে কাজ হয়েছে শুধু নট ইউজ করা, নটটা বসানো, কোনো বিপরীত শব্দ আমি ইউজ করি নাই। এভাবে করলে নেগেটিভ হবে না। নেগেটিভ করার সাধারণ নিয়ম আমি কিভাবে বলছিলাম, নট ইউজ করতে হবে, বিপরীত শব্দ ইউজ করতে হবে। আমি শুধু নট ইউজ করলাম, বিপরীত শব্দ ইউজ করলাম না, তখন কিন্তু সেটা নেগেটিভ হবে ঠিকই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে না, এটা ভুল হিসেবে ধরবে। তো আমাদেরকে কি করতে হবে এক্ষেত্রে, যদি কোনো শব্দেরই বিপরীত শব্দ না থাকে অথবা কোনো শব্দেরই বিপরীত শব্দ থাকলেও যদি আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে আমি নেগেটিভ কিভাবে করব, বিপরীত শব্দ ইউজ করতে না পারলে নেগেটিভ কিভাবে করব? এক্ষেত্রে দুটি উপায় আছে। একটা উপায় হচ্ছে সেই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করে দেওয়া, ইন্টারগেটিভ করে দিলেই সেটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। আরেকটা উপায় আছে, আমি এরপরে বলতেছি, আগে ইন্টারগেটিভ কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। মূলত একটা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এইভাবে, প্রথমে অক্সিলারি ভার্ব হবে, এরপরে ওটা হা বোধক হলে না বোধক করার জন্য অক্সিলারি ভার্বের সাথে একটা নট ইউজ করতে হবে, তারপর সাবজেক্ট দিয়ে বাদ বাকিটুকু বসিয়ে শেষে কোয়েশ্চন মার্ক দিতে হবে। এই যে অক্সিলারি ভার্বের পরে যে আমি নট ইউজ করলাম, এই নট ইউজ করার কারণে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। ইন্টারগেটিভ সেন্টেন্স তো হয়েছে ঠিকই, নেগেটিভ হয়ে গেছে যেহেতু আমি নট ইউজ করলাম। এভাবে আমরা যদি বিপরীত শব্দ জানা না থাকে ইন্টারগেটিভের মাধ্যমে নেগেটিভ করে দিব। যেমন এরকম, প্রথমে অক্সিলারি ভার্ব দিলাম, আর একটা হা বোধক আছে, না বোধক করলাম, এই যে নট ইউজ করলাম, এটার কারণেই কিন্তু মূলত সেন্টেন্সটা নেগেটিভ হিসেবে গণ্য হবে। তারপর সাবজেক্ট আছে, সাবজেক্ট বসিয়ে বাদ বাকি যা আছে সব বসিয়ে দিলাম, শেষে কোয়েশ্চন মার্ক দিলাম, এটা ইন্টারগেটিভ হয়ে গেছে। নেগেটিভ শব্দ নট ইউজ হওয়ার কারণে এটা আবার নেগেটিভও হয়ে গেছে। তো ইন্টারগেটিভটি কিভাবে করব আমি আরেকটা বার বলি। প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হবে, এরপরে হা বোধক, এই জন্য না বোধক শব্দ নট ইউজ করতে হবে, তাও আবার সংক্ষেপে অ্যান্ড অ্যাপোস্ট্রফি টি, এটা একেবারে অক্সিলারি ভার্বের সাথে যোগ করে ইউজ করতে হবে। তারপর সাবজেক্টটা বসিয়ে বাদ বাকি যা আছে সেভাবে বসিয়ে শেষে কোয়েশ্চন মার্ক দিতে হবে। আর একটা বিকল্প নিয়মে নেগেটিভ করা যায়, অর্থাৎ যদি বিপরীত শব্দ না থাকে সেক্ষেত্রে ইন্টারগেটিভ করেও তো নেগেটিভ করা যায়, আবার অন্য আরেকটা নিয়মও নেগেটিভ করা যায়। এই নিয়মটা হচ্ছে এইরকম, আপনারা একটু মুখস্থ করবেন, নোট করে নেবেন, খাতায় লিখে নেবেন। প্রথমে ইট ইজ নট দ্যাট ইউজ করতে হবে। প্রথমে ইট ইজ নট দ্যাট মুখস্থ বসিয়ে এরপরে মূল সেন্টেন্স যেটি, এই মূল সেন্টেন্সকে নেগেটিভ করে বসাতে হবে, অর্থাৎ শুধু নট ইউজ করে বসাতে হবে, কোনো বিপরীত শব্দ ইউজ করা লাগবে না। এই যে আমি শুধু নট ইউজ করলাম, কোনো বিপরীত শব্দ আমি ইউজ করলাম না, তাহলে উত্তরটা কি হলো, ইট ইজ নট দ্যাট হেলথ ইজ নট ওয়েলথ। এখন এটা নেগেটিভ হয়ে গেছে, এখন আমাদের কোনো বিপরীত শব্দের দরকার হয়নি। তো আমরা এই দুটি নিয়মে অর্থাৎ ইন্টারগেটিভ এবং এই নিয়মে নেগেটিভ করব কখন, যদি কোনো শব্দের বিপরীত শব্দ না থাকে অথবা থাকলেও আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে আমরা এই নিয়মে নেগেটিভ করব। এতক্ষণ তো আমরা নেগেটিভ করার সাধারণ নিয়মটা দেখলাম, অর্থাৎ নট ইউজ করা, বিপরীত শব্দ ইউজ করা। আবার বিপরীত শব্দ না থাকলে কোন বিকল্প নিয়মগুলো দ্বারা আমরা নেগেটিভ করব। এখন দেখব নেগেটিভ করার আর কতগুলো ব্যতিক্রম নিয়ম, যেখানে
সাধারণ নিয়মটা আমরা ইউজ করব না, বরং অ্যাফার্মেটিভের কিছু সংকেত দেখে সেগুলোর পরিবর্তে নেগেটিভে কি বসিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করব সেটাই আমরা শিখব। অর্থাৎ অ্যাফার্মেটিভে কি থাকলে নেগেটিভে কি হবে, এই নিয়মগুলো আমরা শিখব। আর এই নিয়মগুলো খুব কমন, পরীক্ষায় খুব বেশি আসে, আপনারা একটু খেয়াল করেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই খাতায় নোট করে নেবেন। তাহলে দেখা যাক, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে। আমি আবার বলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করতে হবে ক্যান নট বাট দিয়ে। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিব, আর হ্যাভ টু থাকলে সেটার পরিবর্তে ক্যান নট বাট দিব, হ্যাজ টু থাকলে এর পরিবর্তে আমরা ক্যান নট বাট দিব, বাদ বাকি যে কাজ যেভাবে আছে সেভাবে করে দিব, আমাদের নেগেটিভ করা হয়ে যাবে। অথবা ক্যান নট বাট না দিয়েও আমরা ক্যান নট হ্যাভ ইউজ করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এগুলোর পরিবর্তে যদি আমরা ক্যান নট বাট দিই, তাহলে ক্যান নট বাটের পরে যে ভার্বটা বসবে সে ভার্বটা বেস ফর্ম হবে। ক্যান নট হেল্প দিলে এখানে যে ভার্বটা বসবে এরপরে এই ভার্বটা অবশ্যই আইএনজি যোগ হবে। পার্থক্য কি তাহলে? ক্যান নট বাট এর পরে ভার্বটা বেস ফর্ম, কিন্তু ক্যান নট হেল্প এর পরে ভার্বটাকে আইএনজি যোগ করে বসাতে হবে। আমি একটা एग्जांपल দিয়েছি এখানে, উই মাস্ট প্রে টু আল্লাহ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে কি আছে? মাস্ট আছে। তো মাস্ট যদি থাকে তাহলে আমরা ক্যান নট বাট দিব, ক্যান নট হেল্পও দিতে পারি, তবে ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইন যোগ করে দিতে হবে। তাহলে আমরা করি, উই মাস্টের পরিবর্তে কি দিব? ক্যান নট বাট, তারপরে যা আছে যেভাবে সেভাবে বসিয়ে দেব। যেমন প্রে, এটাই হচ্ছে ভার্ব, এটা ভার্বের বেস ফর্ম, বাদ বাকিগুলো আমি বসিয়ে দিলাম। যদি আমি ক্যান নট বাট না দিয়ে এখানে যদি ক্যান নট হেল্প দিই, সেক্ষেত্রে ভার্বটাকে আইএনজি যোগ করে দিতে হবে। অর্থাৎ প্রে যে ভার্বটা এখানে আছে এটার সাথে আইএনজি যোগ করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে নেগেটিভে ক্যান নট বাট হয়, ক্যান নট হেল্প হয়। এখন যদি পরীক্ষায় এরকম আসে, নেগেটিভ দেওয়া আছে অ্যাফার্মেটিভ করতে হবে, আর নেগেটিভে ক্যান নট বাট আছে, তাহলে অ্যাফার্মেটিভে কি দিতে হবে? নেগেটিভে যদি ক্যান নট বাট থাকে, ক্যান নট বাটটা তুলে দিয়ে অ্যাফার্মেটিভে মাস্ট ইউজ করতে হবে। হ্যাভ টু ইউজ করা যাবে, হ্যাজ টু ইউজ করা যাবে। আর নেগেটিভে যদি ক্যান নট হেল্প থাকে, সেক্ষেত্রেও আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ইউজ করব। তবে ক্যান নট হেল্প এর পরে তো আইএনজি যুক্ত ভার্ব থাকবে, আমরা সেই ভার্বটাকে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টুর পরে যখন বসাবো তখন বেস ফর্ম করে বসাবো। ক্যান নট হেল্প এর পরে কিন্তু আইনযুক্ত ভার্ব হয়, তার মানে এখানে কিন্তু আইনযুক্ত ভার্ব হবে এমন না, এখানে বেস ফর্ম হয়ে যাবে। আচ্ছা, আমরা তো মাস্ট থাকলে ক্যান নট ভার্ব দেব, যদি এমন থাকে হ্যাড টু, সেক্ষেত্রে নেগেটিভে কুড নট বাট ইউজ করতে হবে। মাস্ট থাকলে ক্যান নট বাট, হ্যাড টু থাকলে কুড নট বাট। ক্যান নট হেল্পও দেওয়া যায় মাস্ট থাকলে, তো হ্যাড টু থাকলে কুড নট হেল্পও দেওয়া যাবে। তবে হেল্প দিলে কি করতে হবে? এরপরে ভার্বটা আইন যোগ করতে হবে। আমি যদি এটার জন্য একটা এক্সাম্পল দিই, আই হ্যাড টু গো দেয়ার, এটাকে যদি নেগেটিভ করি, এখানে কি আছে? হ্যাড টু আছে, হ্যাড টুর পরিবর্তে আমরা কি দিব? কুড নট বাট। তাহলে আই কুড নট বাট গো দেয়ার। কুড নট বাট না দিয়ে কুড নট হেল্প যদি আমরা দিই, তখন ভার্বটার সাথে আইন যোগ করতে হবে। তখন উত্তর হবে এরকম, আই কুড নট হেল্প গোয়িং দেয়ার। এই যে গোয়িং, আইএনজি যোগ হয়েছে। তারপর দেখা যাক, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এন্ড থাকে, বোথ এন্ড দ্বারা সচরাচর দুটি ওয়ার্ডকে যোগ করা হয়। বোথের পরে একটা ওয়ার্ড, এন্ড এর পরে আরেকটা ওয়ার্ড। তার মানে অ্যাফার্মেটিভে বোথ এন্ড দ্বারা দুটি ওয়ার্ড যুক্ত থাকলে
নেগেটিভ করার সময় সেই দুটি ওয়ার্ডকে যুক্ত করতে হবে নট অনলি দিয়ে বাট অলসো দিয়ে, অর্থাৎ বুথ অ্যান্ড উঠে যাবে, তাদের জায়গায় চলে আসবে নট অনলি বাট অলসো। বুথের জায়গায় বসাবো আমরা নট অনলি, আর অ্যান্ড এর জায়গায় বসাবো আমরা বাট অলসো। যেমন এইরকম, এই সেন্টেন্সটাতে বুথ অ্যান্ড দিয়ে লীলা এবং শিলা এই দুটি সাবজেক্টকে যোগ করা হয়েছে, বুথ লীলা অ্যান্ড শিলা। আমরা যখন এটা নেগেটিভ করব, বুথের জায়গায় অথবা প্রথমটার আগে আমরা নট অনলি দিব, আর দ্বিতীয়টার আগে অর্থাৎ অ্যান্ড এর জায়গায় আমরা বাট অলসো বসাবো। তাহলে যেভাবে আছে সেভাবে সবগুলো বসিয়ে দিব। নেগেটিভটা তাহলে আমি কিভাবে করলাম, বুথ অ্যান্ড এর জন্য নট অনলি বাট অলসো ইউজ করে নেগেটিভ করে দিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বুথ অ্যান্ড ছাড়াও অ্যান্ড দিয়েও দুটি ওয়ার্ড যুক্ত হতে পারে। অ্যান্ড দ্বারাও যখন দুটি ওয়ার্ড যুক্ত হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ করার সময় সেই দুটি ওয়ার্ডের আগে নট অনলি বাট অলসো দিতে হবে। প্রথমটার আগে নট অনলি, দ্বিতীয়টার আগে বাট অলসো দিতে হবে। যেমন এইরকম একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি, হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যান্ড দ্বারা দুটি ওয়ার্ড যোগ করা হয়েছে, একটা হচ্ছে অনেস্ট আর একটা হচ্ছে সিনসিয়ার। আমি নেগেটিভ কিভাবে করব, বুথ অ্যান্ড থাকলে যেমন আমরা নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ করি, অ্যান্ড দ্বারা দুটি ওয়ার্ড যুক্ত হলো সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো দ্বারা ওই দুটি ওয়ার্ড যুক্ত করে নেগেটিভ করতে পারি। এইরকম হি ইজ, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে অনেস্ট আর সিনসিয়ার, তাহলে দুটাকেই নট অনলি বাট অলসো দ্বারা যোগ করব, নট অনলি অনেস্ট আর এদিকে বাট অলসো সিনসিয়ার। তাহলে প্রথমটার আগে দিলাম আমরা নট অনলি আর দ্বিতীয়টার আগে দিলাম বাট অলসো। এভাবে আমরা নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে আমরা নেগেটিভ কিভাবে করব, অর্থাৎ এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করব। এভরি থাকলে নেগেটিভ কিন্তু তিন ভাবে করা যায়, আমি তিনটা নিয়মে এখানে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা আমি ভেঙে ভেঙে বলি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি পরে কিন্তু কোনো একটা নাউন অথবা প্রনাউন থাকবে, এরপরে তো আরো ওয়ার্ড থাকবেই। নেগেটিভ যখন আমরা করব এই এভরির পরিবর্তে নো বসাবো, অর্থাৎ এভরিকে তুলে দিয়ে এভরির পরিবর্তে আমরা নো বসাবো, আর এভরি পরে যেটা নোর পরে সেটা আমরা বসিয়ে দিব। যেমন এভরি পরে যদি স্টুডেন্ট থাকে তাহলে নো এর পরও স্টুডেন্ট, এভরি পরে যদি মাদার থাকে নো এর পরও মাদার। তো এভরি পরে যেটা নোর পরে সেটা বসিয়ে বাদ বাকিগুলো বসাবো, তবে কোন একটা শব্দে উপযুক্ত বিপরীত শব্দ আমরা ইউজ করব। উপযুক্ত বিপরীত শব্দ কখন ইউজ করব, যদি এভরি পরিবর্তে আমরা নো বসাই সেক্ষেত্রে। যেমন এই সেন্টেন্সটা এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে এভরি আছে, আমি যদি নেগেটিভ করি এভরি পরিবর্তে আমি নো দিতে পারি। তো এভরি পরে যেটা নোর পরে সেটা, এভরি পরে ম্যান আছে, নোর পরও আমি ম্যান দিলাম, তারপরে একটা বিপরীত শব্দ দিতে হবে। এখন ওয়ার্ড আছে কোনগুলো, ওয়ান্টস টু বি হ্যাপি, হ্যাপির একটা বিপরীত শব্দ আছে আনহ্যাপি, তার মানে আমরা বিপরীত শব্দটা এখানে ইউজ করব। তো বাদ বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসিয়ে দিই, ওয়ান্টস টু বি হ্যাপি, বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি। তাহলে নো ইউজ করব আমরা এভরি পরিবর্তে, এভরি পরে যেটা নোর পরে সেটা, আর একটা বিপরীত শব্দ আমরা ইউজ করব। অন্যভাবেও আমরা নেগেটিভ করতে পারবো, অর্থাৎ এভরি থাকলে নো দিতে পারি, আবার এভরি থাকলে দেয়ার ইজ নো বসাতে পারি। এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, এভরি পরে যেটা দেয়ার ইজ নোর পরও সেটা বসাবো, এরপর বাদ দিতে হবে, এই বাদ আমরা
মুখস্থ এনে বসিয়ে দিব, তারপরে যা আছে যেভাবে আছে সেভাবে বসাবো। এখানে একটা বিষয় লক্ষণীয়, এভরির জন্য নো দেওয়া যায়, এভরির জন্য দেয়ার ইজ নো দেওয়া যায়। তবে নো দিলে অবশ্যই একটা বিপরীত শব্দ ইউজ করতে হবে, আর দেয়ার ইজ নো দিলে সেখানে বিপরীত শব্দ ইউজ করা লাগবে না। অন্যভাবেও নেগেটিভ করা যায়, এভরির জন্য দেয়ার ইজ নো বসিয়ে এভরি ফরে যেটা, দেয়ার ইজ নো ফর সেটা, এরপরে উপরটাতে আমরা বার বসাতে বলছিলাম আমি, কিন্তু বাটের জায়গায় হোয়াটও ইউজ করা যায়। অর্থাৎ এইরকম, এভরির জন্য দেয়ার ইজ নো, এভরি ফরে যেটা, দেয়ার ইজ নো ফরে সেটা, এরপরে বাট ইউজ করা যাবে, হুও ইউজ করা যাবে। যদি বাট ইউজ করি তাহলে এদিকে আর কোনো কাজ নাই, বাদ বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব। কিন্তু যদি হু ইউজ করি সেক্ষেত্রে এখানে বাড়তি কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, তারপরে নট ইউজ করতে হবে, এরপর যা আছে সেগুলো আমরা বসিয়ে দেব। এখানে পার্থক্য শুধু এখানেই, বাট ইউজ করলে কোনো কাজ নাই, হু যদি ইউজ করি এরপর অক্সিলারি ভার্ব দিতে হবে, নট দিতে হবে। আমি এই নিয়মে নেগেটিভ করি, এখানে এভরি আছে, এভরি পরিবর্তে আমি দেয়ার ইজ নো দিলাম, দেয়ার ইজ নোর পরে এভরি পরে যেটা, দেয়ার ইজ নোর পরে সেটা। এখানে এভরি পরে ম্যান ছিল, দেয়ার ইজ নোর পরে আমরা ম্যান বসাবো, দেয়ার ইজ নো ম্যান। এরপর বাটও দিতে পারি, এরপরে আমরা হুও দিতে পারি, অর্থাৎ দেয়ার ইজ নো ম্যান হু, বাট, বাট ইউজ করা যাবে, হুও ইউজ করা যাবে। যদি বাট ইউজ করি এরপর আর কোনো কাজ নাই, বাদ বাকিগুলো বসিয়ে দেবো। বাদ বাকিগুলো হচ্ছে ওয়ান্টস থেকে হ্যাপি পর্যন্ত, ওয়ান্টস টু বি হ্যাপি। আর যদি হু ইউজ করি অবশ্যই একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, তার নট ইউজ করে বাদ বাকিগুলো বসাতে হবে। তো এখন অক্সিলারি ভার্ব ইউজ করবো, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। আমরা এই সেন্টেন্সটাকে মূলত নেগেটিভ করতেছি। এই সেন্টেন্সটাতে কোথাও কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অবশ্যই নাই। তো অক্সিলারি ভার্ব না থাকলে এখানে তো আমার দরকার হচ্ছে, এক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি? ওই যে আমি শুরুর দিকে বলছিলাম, অক্সিলারি ভার্ব না থাকলে কাজের ক্ষেত্রে দরকার হলে সেক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড ইউজ করব। বি1 হলে ডু ডাজ আর বি2 হলে ডিড। এখানে ভার্ব যেটা আছে ওয়ান্টস, এটা অবশ্যই বি1, এই জন্য আমরা এখানে ডু বা ডাস ইউজ করব। এখানে অবশ্যই ডাস ইউজ হবে, তারপরে নট দিব, এরপরে কি ইউজ করবো? বাদ বাকিগুলো ওয়ান্ট টু বি হ্যাপি। এখনো কোনো বিপরীত শব্দ ইউজ করতে হচ্ছে না। তো এভরি থাকলে আমরা টোটালি তিন ভাবে কি করতে পারতেছি? নেগেটিভ করতে পারতেছি, নো দিয়ে করতে পারতেছি, দেয়ার ইজ নো দিয়েও করতে পারতেছি। নো দিয়ে করলে বিপরীত শব্দ দিতে হবে, আর দেয়ার ইজ নো দিয়ে করলে বিপরীত শব্দ দেওয়া যাবে না। তবে দেয়ার ইজ নো দিয়ে করলে এখানে নাউন বা প্রনাউনটা বসিয়ে বাটও ইউজ করতে পারবো, হু ইউজ করতে পারবো। তবে হু ইউজ করলে একটা অবজেক্ট ভার্ব ইউজ করতে হবে, তার নট ইউজ করে বাদ এগুলো বসাতে হবে। আর বাট যদি ইউজ করি তাহলে এখানে আর কোনো কাজ নাই। তো অবজেক্ট ভার্ব না থাকলে তো ডু, ডাজ, ডিড এনে বসাতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অল থাকে, অল থাকলে আমরা নেগেটিভে নো ইউজ করব, অল এর পরিবর্তে নো ইউজ করব এবং একটা বিপরীত শব্দ বসাবো। এভরি থাকলেও কিন্তু নো ইউজ করে বিপরীত শব্দ ইউজ করে নেগেটিভ করা যায়। সেই একই নিয়মটা অল এর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, অর্থাৎ অল থাকলে নো দিব অল এর পরিবর্তে, এরপরে একটা উপযুক্ত বিপরীত শব্দ আমরা বসাবো। আমি একটা এক্সাম্পল লিখছি এখানে, অল ম্যান হিয়ার আর পুয়ার। এখনো অল আছে, এই অল এর পরিবর্তে নো বসাবো, তারপরে একটা বিপরীত শব্দ। বিপরীত শব্দ কোনটা দিব? এখানে যেটা আমরা দিতে পারি, ফোয়ারের একটা বিপরীত শব্দ আছে রিচ, তার মানে আমরা এখানে বিপরীত শব্দটা ইউজ করব। বাদ বাকিগুলো বসিয়ে দিই, ম্যান হিয়ার আর রিচ, ফোয়ারের বিপরীত হচ্ছে রিচ।
তাহলে আমরা নেগেটিভ কিভাবে করলাম, অলের পরিবর্তে নো বসালাম আর ফোয়ারের বিপরীত শব্দ রিচ দিলাম। তাহলে ও থাকলে আমরা নেগেটিভ ব্যবহার করবো।